বাংলাদেশ মালদ্বীপকে নাটকীয়ভাবে হারিয়েছে ২-১ ব্যবধানে। কিংস অ্যারেনাতে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল, এরপরে বাংলাদেশ একটা গোল শোধ করে এবং শেষে গিয়ে বাংলাদেশ জয় ছিনিয়ে নেয়। মুজিবুর রহমান জনি ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই দলকে সমতায় ফেরান একটা ওয়ান্ডার স্ট্রাইকে এবং সেটাতেই বাংলাদেশের প্রাণ ফেরে। বাংলাদেশ ধারাবাহিকভাবে যে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিল সেখান থেকে নিস্তার মেলে এবং শেষে গিয়ে পাপন সিং এর গোলে কাপন ধরে বসুন্ধরা কিংস অ্যারেনাতে এবং তাতেই জয়টা নিশ্চিত হয় বাংলাদেশের। দারুণ একটা দিন, দারুণ একটা জয়, দারুণ একটা ম্যাচ। প্রথম ম্যাচটা বাংলাদেশ মালদ্বীপসের কাছে হেরে গিয়েছিল ১-০ গোলে। এরপর যখন এই ম্যাচেও প্রথমে একটা আর্লি গোল কনসিড করলো তখন কিন্তু বাংলাদেশ পুরোপুরি চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে কামব্যাক করে এবং কোন সময়টায় কামব্যাক করার টাইমটাও যদি আপনি খেয়াল করেন সেটা ছিল ফার্স্ট হাফের শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে, সেই সময় এবং একেবারে ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে পাপন সিং এর সেই গোল। এই জয়টা বাংলাদেশের জন্য কেন ইম্পর্টেন্ট ছিল? বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। ঘরের মাঠে মালদ্বীপসের সাথে যখন বাংলাদেশ খেললো, ফার্স্ট ম্যাচটা হেরে গেল, নানা ধরনের কথাবার্তা হচ্ছিল ন্যাশনাল টিমের পারফরমেন্স নিয়ে। সেটার একটা জবাব ফুটবলাররা মাঠে অন্তত সেই পারফরমেন্স দিয়ে দিয়েছে। সে কারণেই আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ জয়ের পরও ফুটবলারদের যেই উৎসব, আনন্দ, এসব কিছুই কিন্তু আমরা দেখলাম বসুন্ধরা কিংস অ্যারেনাতে। এবং এইটা আসলে অনুমিতই ছিল। বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে প্রথম ম্যাচে জিততে পারে নাই, হেরে গেছে। দ্বিতীয় ম্যাচে যখন তারা জয়টা পেল, সেই জয়টা পাওয়ার ধরনটা নিয়ে কথা বলা যেতে পারে। বাংলাদেশ যে সময়গুলোয় সাধারণত গোল হজম করে বিপদে পড়ে যায়, বাংলাদেশ সেই সময়গুলোতে গোল করলো এবং গোল যখন হজম করলো আলী ফাসিরের কাছ থেকে, মালদ্বীপ যখন গোল করলো আরও একবার স্তব্ধ আমরা দেখলাম, যে ভরা গ্যালারি স্তব্ধ হয়ে গেল এবং বাংলাদেশ আস্তে আস্তে খেই হারালো। বাংলাদেশ কিন্তু আরও একবার প্রথম ম্যাচের মতো স্টার্টটা করেছিল ফ্রেশ এবং বেশ ভালো ধারালো স্টার্ট। গোল হজমের পর আবার সেই গল্প ফিরে আসছিল এবং তখন আস্তে আস্তে কিন্তু ভয়টা জমছিল যে সেকেন্ড হাফে আবার বাংলাদেশ পারে কিনা গোল শোধ করতে। এরকম একটা সময় জনি যে গোলটা করলেন, আমার মনে হয় এইটাই বাংলাদেশের ম্যাচের টার্নিং পয়েন্ট পরিষ্কারভাবে। এবং গোলটা করলেন এমন একটা সময় যখন হাফ টাইমে এরপরে ম্যাচ গেল, তখন হাভিয়ার কাবরেরা স্বস্তিটা পেলেন এবং তিনি বোধহয় তার টিমকে ওইভাবে বলতে পারলেন যে আমরা এখন রাইট ট্র্যাকে আছি। রাইট ট্র্যাকে তারা ছিলেন কি ছিলেন না এটা নিয়ে অনেক কথা হতে পারে, দলের ভেতরে কি বিশ্বাস ছিল সেটাও জানি না, কিন্তু এই যে নানান ধরনের আলোচনা সমালোচনার ফলে দল যে চাপে ছিল এইটা একেবারে পরিষ্কার এবং সেটাই আসলে সামাল দেওয়ার মতো একটা পরিস্থিতি জনির ওই গোলটা পাইয়ে দিয়েছিল। দেখেন, সেই গোলের ঠিক 1 মিনিট না 2 মিনিট আগেও বাংলাদেশ কিন্তু একটা ওপেন চান্স অলমোস্ট একটা মিস করলো। ওই গোলটা যদি এই মোমেন্টে না হতো তাহলে জিনিসটা কি হতো, ফুটবলাররা কিন্তু আরও চাপে পড়ে যেত হাফ টাইমে, কারণ তারা হচ্ছে গিয়ে সেই পুরনো রোগ, গোলের চেষ্টা করছে, গোল দিতে পারছে না, সেই জিনিসটা তখন একেবারে পুরোপুরি জেঁকে বসতো। এবং জনির সেই গোলটা তো মানে লিটারালি ওয়ান্ডারফুল সেলিব্রেশন, মানে সিল সেলিব্রেশন আমরা দেখেছি জনির কাছ থেকে। যদিও সেটা মানে জনির সেকেন্ড গোল, এর আগেও তিনি ন্যাশনাল টিমের হয়ে একটা গোল করেছেন, তারপর সব আঙ্গিক মিলিয়ে তিনি কিন্তু এই গোলটাকে এগিয়ে রাখছেন, কারণ এই গোলটাতেই ম্যাচটা পুরোপুরি বাংলাদেশের কন্ট্রোলে কিছুটা হলেও নিয়ে এসেছে। বাংলাদেশ যে পারে সেই বিশ্বাসটা শুরু হয়েছিল এই গোলটা দিয়েই। এবং এরপরে আপনি দেখেন সেকেন্ড হাফে বাংলাদেশ গোলের চান্স প্রচুর পরিমাণে তৈরি করে গেছে। মালদ্বীপকে সেকেন্ড হাফে কম্পারেটিভলি অনেক বেশি টায়ার্ড মনে হয়েছে। ইনফ্যাক্ট সেকেন্ড গোলটা যেখান থেকে এলো, ইউসুফকে কাটিয়ে শাহরিয়ার ইমন সাবস্টিটিউট যাকে নামানো হলো, সেই শাহরিয়ার ইমন লেফট সাইড দিয়ে যাচ্ছিলেন এবং সেখান থেকে পাপন সিং এর ফিনিশিংটা, এই ফিনিশিংটাকে আমি ক্রেডিট দিতে চাই। প্রথমত আপনি ক্রেডিটটা দেবেন শাহরিয়ার ইমনকে, যাকে হাভিয়ার কাবরেরাই মাঠে নামিয়েছিলেন বদলি হিসেবে। ওই চেঞ্জটা তার কাজে দিয়েছে, কাজে দিয়েছে সুপার সাব পাপন সিং এর। শাহরিয়ার ইমন যখন ওই স্পেসটা পেলেন একদম প্রপার কাটব্যাক করেছেন যেখানে থাকা দরকার, ওখানে নিয়ার পোস্টে নোভা টার্গেট করেছিলেন যে তিনি বল পান কিনা, তিনি পান নাই, কিন্তু সেকেন্ড প্লেয়ার বক্সের ভেতরে যে মিডফিল্ড থেকে রান হয়েছে সেকেন্ড লাইন রান, সেখান থেকে গিয়ে পাপন বলটা পেলেন। দেখেন পাপনের ওই জায়গায় থাকার যে মানে তিনি যে ওখানে ছিলেন এইটার জন্য তিনি একটা ক্রেডিট পাইতে পারেন। এবং দ্বিতীয়ত তিনি আরও একটা কাজে ক্রেডিট পাইতে পারেন, তিনি ওরকম একটা পরিস্থিতিতে ভটকে যান নাই, তিনি এক টাচেই বল জালে প্রবেশ করেছেন। এখানে কিন্তু আমরা অনেক সময় দেখি যে পেঁচিয়ে ফেলার একটা বদঅভ্যাস থেকে যায়। এর আগে হচ্ছে গিয়ে পাপন 2টা ম্যাচ হচ্ছে গিয়ে খেলেছিল ন্যাশনাল টিমের হয়েও, সেটাও খুবই অল্প সময় ছিল, ওয়ার্ল্ড কাপের সেকেন্ড রাউন্ডের যে কোয়ালিফায়ার ছিল সেখানে। এরপর এ ধরনের জায়গা মতো রান নেয়া, সেই জায়গায় যে ওয়েট করা, মানে ওই ভিশনটা ঠিকঠাক করা,
কারণ পেনাল্টি এরিয়ার ভেতর আপনি যদি খেয়াল করেন নোভা ছিল এক পাশে এবং ফার পোস্টে কিন্তু রাকিব ছিল, মাঝখানের যে স্পেসটা সেই স্পেসটা এক্সপ্লোর করার যে অ্যাটেম্পটা ছিল এই ক্রেডিটটা কমপ্লিটলি পাপনের, এবং তিনি সেই জায়গায় কোনো ভুল করেনি। যেই ভুলটা ধরেন নোভা করেছিল 101-এ, যে মানে অভিষেকটা তো এর থেকেও ভালো তিনি আসলে করতে পারতেন, তেমন ভুল পাপন সিং এর কাছ থেকে আসেনি। এবং এর ফলে যেটা হয়েছে, বাংলাদেশের বছরটা শেষ হয়েছে একটা জয় দিয়ে। যদিও বাংলাদেশ এর আগে ঘরের মাঠে কোনো জয় না পেলেও বিদেশের মাটিতে একটা ম্যাচে জয় পেয়েছিল, সেটা ছিল ভুটানের এগেনস্টে 1-0 গোলে জিতেছিল বাংলাদেশ। এবং এই বছর বাংলাদেশ শুরুটা করলো প্যালেস্টাইনের এগেনস্টে 5-0 গোলের হার দিয়ে, প্যালেস্টাইনের এগেনস্টে 1-0 গোলে ঘরের মাঠে হারতে হয়েছে। পরের যে উইন্ডো ছিল সেখানে অস্ট্রেলিয়া, বাংলাদেশ এসেছিল, বাংলাদেশ 2-0 গোলে হেরে গিয়েছিল। লেবানন এর কাছে খেলতে যেয়ে বাংলাদেশ 4 গোলে হারলো। এবং এরপরে ভুটানের সঙ্গে বাংলাদেশ 1-0 গোলে জিতেছিল, ভুটানের কাছে পরের ম্যাচে তারা হেরেছিল। মালদ্বীপের সঙ্গেও গল্পটা একই, এবং শেষটা বাংলাদেশ একটা জয় দিয়ে শেষ করতে পেরেছে। আমরা যদি একটু করে সাম আপ করে দিই, যে ফিলিস্তিনের কাছে বা প্যালেস্টাইনের কাছে যে 5-0 গোলে বাংলাদেশ হেরেছিল, সেটা আওয়ে ম্যাচ ছিল বাংলাদেশের জন্য, এবং সেই ম্যাচে বাংলাদেশ দাঁড়াতেই পারে নাই। কিন্তু সেই ম্যাচেও ফার্স্ট হাফে বাংলাদেশ বেশ কিছু সুযোগ পেয়েছিল, যেখানে বাংলাদেশ গোল করতে পারলে ম্যাচের গল্পটা অন্যরকম হতে পারতো। গেল প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যখন প্যালেস্টাইনের সঙ্গে বসুন্ধরা কিংস আরেনাতে খেললো হোম ম্যাচ, প্রবল আগ্রহ ছিল বাংলাদেশের সমর্থকদের, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে একটা বক্স অফিস ম্যাচ। বাংলাদেশও ম্যাচটা সেদিকে নিয়ে যাচ্ছিল। 90 মিনিট হয়ে যেত, বাংলাদেশ ড্রয়ের পথে ছিল। 90 মিনিটস পেরিয়ে গেছে, বাংলাদেশ একটা গোল হজম করে বসলো, ম্যাচটা বাংলাদেশ হেরে বসলো। এরপরে আসেন অস্ট্রেলিয়া, আসলো বাংলাদেশে। অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া ভাই, এবং যেই অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ যে 7-0 গোলে হেরে এসেছিল, সেই অস্ট্রেলিয়া ফার্স্ট হাফেই 2টা গোল করলো এবং বাংলাদেশ সেই 2টা গোলেই অস্ট্রেলিয়াকে শেষ পর্যন্ত আটকে রাখতে পারলো। সেই ম্যাচেও কিন্তু বাংলাদেশের খেলা নিয়ে অন্তত কেউ মন খারাপ করে নাই, বাংলাদেশ যেভাবে আসলে খেলেছে। এর পরের ম্যাচটা আসলে বিপদটা হয়েছে যখন আপনি লেবাননের সাথে খেলতে গিয়েছিলেন 4-0 গোলে, সেই ম্যাচটা আপনি হেরে এসেছিলেন। যেই ম্যাচটা লেবাননকে আপনি ঘরের মাঠে ড্র করেছিলেন লেবাননের সাথে, সেই লেবাননের হোম ম্যাচে যে আপনি হচ্ছে হেরে আসলেন। এবং লেবাননের সঙ্গে তার আগের দুই দেখায়, একটা তো ড্র, আরেকটায় সাফে বাংলাদেশ 2-0 হেরেছিল, কিন্তু সেই 2টা গোল বাংলাদেশ হজম করেছিল 80 মিনিটের পরে গিয়ে বা 70-75 মিনিটের পরে গিয়ে, যেটা বাংলাদেশকে আশা দিচ্ছিল যে লেবাননের সঙ্গে একটা ভালো লড়াই বাংলাদেশ জমিয়ে তুলতে পারবে। কিন্তু এক পেশে হয়ে গেল ম্যাচটা, যেটা বাংলাদেশের জন্য একদমই অপ্রত্যাশিত ছিল। ওইখানে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের চ্যাপ্টারটা, 26 বিশ্বকাপের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এবং এরপরে বাংলাদেশের টার্গেটটা কি দাঁড়ালো এই বছরে? এই বছরে গিয়ে বাংলাদেশের টার্গেট দাঁড়ালো, বাংলাদেশ যেহেতু 2025-এ এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নেবে, সেই ম্যাচগুলোতে বাংলাদেশ যেন নিজেদেরকে পট 4 থেকে পট 3-তে নিয়ে আসতে পারে, যে বাছাই পর্বে ড্র হবে সেখানে। সেটার জন্য বাংলাদেশ বেছে নিল 2টা প্রতিপক্ষ। একটা হচ্ছে ভুটান, যারা ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের 2 ধাপ এগিয়ে ঠিকই, কিন্তু তারা তো আসলে বাংলাদেশের তুলনায়, আমরা সবসময় দাবি করি যেটা, যে র্যাঙ্কিং বাংলাদেশের সত্যি অবস্থানটা বলে না। কিন্তু ভুটানও কিন্তু ওই ম্যাচ দুটোয় মুখোমুখি হওয়ার আগে খুব বেশি ম্যাচ আসলে খেলে নাই। ভুটানের মাঠে খেলতে গেলেন, প্রথম ম্যাচটা হচ্ছে গিয়ে বাংলাদেশ জিতলো, দিন শেষে জেতাটাই ইম্পর্টেন্ট, কিন্তু সেটা হচ্ছে একটা লাকিলি একটা গোল বাংলাদেশ পেয়ে গিয়েছিল। ম্যাচ রেজাল্ট বাংলাদেশের ফেভার এসেছে। পরের ম্যাচটায় যে ড্র হতে হতে যাওয়া ম্যাচ, বাংলাদেশ লাস্ট মোমেন্টে একটা গোল কনসিড করলো, গোল কনসিড করে ম্যাচটা হারলো। মানে আপনার সেপ্টেম্বর উইন্ডোতে আপনি যে টার্গেট করেছিলেন 2টা ম্যাচ জিতে আপনি র্যাঙ্কিং একটা লাভ দেবেন, সেটা আসলে হলো না। অক্টোবর উইন্ডোতে বাংলাদেশ কোনো ম্যাচই খেললো না। নভেম্বর উইন্ডোতে এসে আবার ম্যাচ খেলার জন্য বেছে নেওয়া হলো মালদ্বীপকে, যারা ধরেন হচ্ছে অলমোস্ট সমকক্ষ। ইনফ্যাক্ট রিসেন্ট হিস্ট্রিতে তো বাংলাদেশ আর মালদ্বীপ মানে এই লড়াইটাতে বাংলাদেশই এগিয়ে ছিল। প্রথম ম্যাচটায় বাংলাদেশ হেরে বসলো, সেকেন্ড ম্যাচটা এসে বাংলাদেশ জিতলো। আপনি এই 2024 সালে 8টা ম্যাচ খেলেছেন, হ্যাঁ সেখানে হচ্ছে আপনার থেকে র্যাঙ্কিংয়ে ওপরে থাকা দলগুলোর সাথে আপনি 4টা ম্যাচ খেলেছেন। আপনার মালদ্বীপও বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে +30 মতো মালদ্বীপ এগিয়ে, তাদের সাথেও মালদ্বীপ আর ভুটান মিলে আপনি হচ্ছে 4টা ম্যাচ খেলেছেন। আদতে এই 8টা ম্যাচের মধ্যে আপনি গোল কনসিড করেছেন 15টা, গোল দিয়েছেন মাত্র 3টা। এখন এটাকে আপনি আসলে কি বলবেন সেটা আলাদা আলোচনার বিষয়। তবে 2023 থেকে 2024 আপনি যদি এইভাবে হিসাব করেন, তাহলে হয়তো সেই হিসেবে 2024 অনেকটুকু পিছিয়ে থাকবে। তবে তারপরে স্বস্তির খবর যে বাংলাদেশ জয়টা দিয়ে বছর শেষ করতে পেরেছে, যাতে 2025-এর এশিয়ান কাপে বাছাই পর্বে যখন তারা খেলতে যাবে, তখন হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড ওই ফিল গুড ব্যাপারটা হয়তো কাজ করবে। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.